নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন বুদ্ধদেব বসুর তিথি ডোর। আজ চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ের নাম কান্না এইরকম। কান্না কান্না এইরকম। মাকে যখন নিয়ে গেল, মাকে রেখে বাবা যখন ফিরে এলেন, তারপর বাড়িতে সেই প্রথম মা ছাড়া রাত্রি কেঁদে কেঁদে মরতে বাকি ছিল তার। কিন্তু এরকম তো লাগেনি। কান্নার জোয়ারে সে ভেসে গিয়েছিল তখন, যেন অথই জলে ডুবছে। কিন্তু যতবার দম আটকে এসেছে, কে যেন হাত ধরে তাকে তুলে দিয়েছে ঢেউয়ের উপর। আর এই কান্না যেন বুক ভেঙে দিয়ে ঠেলে ঠেলে উপরে উঠল। তারপর একটু একটু করে নেমে এলো চোখ জ্বালিয়ে দিয়ে। একে লুকোতে চায়, পারে না। এতে লজ্জা করে, কিন্তু লজ্জা মানে কে? মার জন্য কান্নায় শুধু কষ্ট ছিল। যত কষ্ট তত আরাম। আর এই কান্নায় সবচেয়ে বেশি মনে হলো আমি যেন হেরে গেলাম, আর যেন কি বলতে গিয়ে বলতে পারলাম না। আর সেই মুখের কথাকে মুছে দিল চোখের জল। পরের দিন কয়েক সাথীকে যেন কান্নায় পেল। ছোটদির কথা মনে করে যখন তখন সে কাঁদে। আর বড়দি সেজদি যখন চলে গেলেন, তখনও কেঁদে ভাসালো সে। আগের চেয়েও নিরিবিলি বাড়িতে কান্না যেন তাকে ধরবার জন্য ওট পেতেই রইল। যেমন সে শুনেছে স্বদেশীদের পিছন পিছন ঘুরে পুলিশের গোয়েন্দা। এক এক সময় কিছুতেই তার হাত ছাড়াতে না পেরে গল্পের অ্যালিসের মতো নিজেকেই নিজেকে ধমকে দেয়। চুপ চুপ করে বলছি, এত বড় মেয়ে, কাঁদতে লজ্জা করে না? থামাও এক্ষুনি। আর সত্যি এরকম করলে চলবে কেন? পরীক্ষা না? বিজুকে সে বলল, দাদা আয়, আমরা একসঙ্গে পড়ি। বিজু জিভ বের করে ঠোঁটে বুলিয়ে বলল, আমার হয়ে গেছে সব। দেখ দাদা, জিওমেট্রি তো ঢোকে না আমার মাথায়। আচ্ছা দেব কোন এক সময় বুঝিয়ে। আমার পরিষ্কার ধুতি আছে নাকি রে একটা? ধোপার তো আসার কথা। আহ, ঘাটিস নে। সাথী বই ফেলে উঠে তরঙ্গির তলা থেকে আস্তে টেনে আনলো একখানা পাট করা ধুতি। বিজু তাকিয়ে বলল, এ তো বাবা। তা হোক না, যেমন মোটা তেমনি খাটো। আহা, বাবা করতে পারেন আর তুই পারিস না? আমি বাবার চেয়ে লম্বা তো, আর বাবা ঠিক হয় নাকি? বিশ্রী স্বভাব, যেন উনি 44 ইঞ্চি ধুতি পরলেই কত আয় হবে সংসারের। এদিকে কত দিক দিয়ে কত খরচ হচ্ছে, তাতে কিছু না। কোনো এক সময়ে কোনো এক দিদির মুখে শোনা এই কথাটা আওড়াতে পেরে খুব খুশি হলো বিজু। খুব হাসলো খানিকটা। তারপর বলল, আচ্ছা দে, আর নেই যখন। দাদা জিওমেট্রি। দাঁড়া, খেয়ে দে। ধুতি হাতে চলে গেল নাইতে। রাত্রে যখন বোনের সঙ্গে আবার দেখা হলো, বেশ একটু গুরুজনের মতোই জিজ্ঞেস করলো, পড়াশোনা তোর হচ্ছে তো ঠিক মতো? এই একরকম। সাথী জ্যামিতি প্রসঙ্গ আর তুলল না। কটা এসে মুখস্থ করেছিস? এসে মুখস্থ মানে? ইংরেজি এসে মুখস্থ করেছিস একটাও? এরোপ্লেনটাও না? ওটা নির্ঘাত করবে এবার, দেখিস। হো মা! সাথী খিলখিল করে হেসে উঠল। এসে আবার মুখস্থ করে নাকি? ও তো বানিয়ে লিখতে হয়। যেন বোনকে শুনিয়ে শুনিয়েই বিজু উচ্চ স্বরে ইংরেজি পড়তে লাগলো রাত জেগে জেগে। রাজেনবাবু চমকে বললেন, বিজু পড়ছে? আশ্চর্য কথা। দেখো না, সাথী আশ্বাস দিল বাবাকে। কিন্তু বৃথা। বিজু ফেল করলো এবারেও। কোন এক সুযোগে রাজেনবাবু কুণ্ঠিত ভাবে ছেলের কাছে প্রশ্ন উত্থাপন করলেন, এখন কি করবি? আর করবো না বাবা, দরাজ গলায় জবাব দিল বিজু। তাহলে? তুমি ভেবো না, আমি সব ঠিক করে ফেলেছি। রাজেনবাবু ছেলের মুখের দিকে তাকালেন।
আমি আর্টিস্ট হব বাবা। আর্টিস্ট? রাজেন বাবু হ্যাঁ, মানে যারা ছবি আঁকে? না বাবা। মধুর একটু হেসে বিজু খবর জানালো বাবাকে, গাইয়েদেরও আর্টিস্ট বলে আজকাল, অ্যাক্টরদেরও। মাথা খারাপ হলো নাকি রে বিজু? পরে সাথীর সঙ্গে একলা হয়ে রাজেন বাবু বললেন। নতুন কিছু হয়নি। সাথী হাসলো, একটু পরেই আবার বলল, দাদার খুব মাথা কিন্তু বাবা, একটু যদি মন দিত তাহলে কথা ছিল না। রাজেন বাবু জবাব দিলেন না। কোন রকমে যে কোনো একটা কাজে এক্ষুনি ওকে ঢোকাতে না পারলে পরে কি আর সামলানো যাবে? তার পেনশনের আর 2 বছর মতো বাকি। যে রাজত্বে তিনি কাজে ঢুকেছিলেন এখন তার কিছুই আর নেই। তবু উপরওয়ালাদের ধরে পড়লে এখনো হয়তো তার ডিপার্টমেন্টে, কিন্তু ম্যাট্রিকটা। আর তাছাড়া সাথী সান্ত্বনা দিল, পরীক্ষা পাশ করাটাই তো আর সব কথা নয়, আরো কত আছে। কোনটাতে হঠাৎ ওর মন লেগে যাবে কি জানে। একটা মূর্খ হয়ে থাকলো। রাজেন বাবুর দীর্ঘশ্বাস। মূর্খ আবার কি, কথাবার্তায় চালচলনে কার চেয়ে কম। আমাদের সঙ্গে যা করে করে, বাইরের লোকজন এলে তো দেখো। শাশ্বতীও কেমন বিয়ে পাশ করলো, বিয়ের পরে পাশ করলেই বিদ্বান হয় বুঝি? সাথী তর্ক করলো বটে, কিন্তু মনে মনে দাদার জন্য তারও দুঃখ কম না। আহা, কলেজে পড়বে কোনোদিন? সে তো পড়ছে, কি ভালো কলেজ, কি ভালো লাগে, একেবারে অন্য রকম, একেবারে নতুন। কত নতুন কথা, শক্ত শক্ত কথা, কয়েক মাস আগেও যা ভাবতে পারতো না। সত্যি কলেজে ইংরেজির ক্লাসে পিছনের বেঞ্চিতে তার পাশে বসে বলল একদিন ইভা গাঙ্গুলি, আর ইংরেজি পড়ে কি হবে, ইংরেজের রাজত্বই থাকবে না। থাকবে না? সাথী অবাক। দেখ না এই যুদ্ধে কি হয়। ও মা, যুদ্ধ? হারিদ্দার কথাই কি হলো? সত্যি যুদ্ধ? সত্যি মানে? ইভা হেসে উঠল। অ্যানসেন্ট ম্যারিনার পড়তে পড়তে প্রফেসর একটু থামলেন, চোখেতে একবার তাকিয়েই পড়তে লাগলেন আবার। ইভা হাসি চেপে চুপি চুপি বলল, কাগজে পড়িস না? উত্তর না দিয়ে সাথী মন দিল প্রফেসরের দিকে। বেশ লাগে শুনতে, কিন্তু এমন করে বইখানা ধরেছেন যে মুখ দেখা যাচ্ছে না। নিজের বইয়ে চোখ রেখে সাথী অক্ষরের সঙ্গে ধ্বনিকে মিলিয়ে নিতে লাগলো। খুব যে পড়ায় মন। পেন্সিলের খোঁচা লাগলো সাথীর পিঠে। আহ, হঠাৎ পড়া থেমে গেল। সাথী চোখ তুলে দেখলো বইখানা নেমেছে প্রফেসরের হাত থেকে টেবিলে, আর তার শান্ত দৃষ্টি পড়েছে তারই মুখের উপর। কি হয়েছে? বাংলায় মৃদু স্বরে তিনি বললেন। ইভা তাকিয়ে রইল উদাস দৃষ্টিতে অন্যদিকে, আর সাথীর মুখে ফুটে উঠল অপরাধের লাল রঙা বিজ্ঞাপন। তড়াৎ করে উঠে দাঁড়িয়ে বলল সামনের মোটা সোটা মায়া সান্যাল, পড়ায় আমাদের আজ মন লাগছে না স্যার। কেন? এই যে যুদ্ধ লাগলো সে বিষয়ে কিছু বলুন আমাদের। সে আলোচনার এটা তো জায়গা নয়, বলে অধ্যাপক উঠে দাঁড়িয়ে গভীর গম্ভীর গলায় পড়তে লাগলেন। Not being, not red, like God's own head, the glorious sun upraised, then all averred I had killed the bird that brought the fog and mist. It was right, said they, such birds to slay that bring the fog and mist. সাথী আর তাকাতে পারল না। তার দৃষ্টি লেগে রইল আঠার মতো বইয়ের পাতায়। তার শ্রবণ পান করল প্রতিটি স্বর, তাল, মাত্রা। কবি যে বলেছেন 3 বছরের শিশুর কথা, সেই রকম মুগ্ধ হয়ে সে শুনতে লাগলো। The fair breeze blew, the white foam flew, the furrow followed tree, we were the first that ever burst into that. Sir, like God's own head মানে কি? সমের মুখে তাল কাটলো হঠাৎ। মেঝেতে বাটি ঘষার শব্দে যেমন হয় তেমনি শিউরে উঠল সাথীর শরীর। সামনে দাঁড়ানো মায়া সান্যালের পিঠের দিকে ক্রুদ্ধ একটা দৃষ্টি হানল সে।
আরো খানিকটা পড়ে নি। প্রফেসর ইংরেজিতে জবাব দিলেন, তারপর আলোচনা করব। নর ডিম নর রেডটাও বুঝলাম না স্যার, আপত্তি জানালো অলকা নাগ। এতে আপাতত বোঝবার কিছু নেই। ছাত্রীদের মাথার উপর দিয়ে প্রফেসর তাকালেন দেওয়ালের দিকে। প্রথমে কান দিয়ে শোনো, তারপর মন দিয়ে ভাবো। কিন্তু সূর্যকে কেন গডস ওন হেড বলল? মায়ার নাছর জিজ্ঞাসা। বড় শক্ত কবিতা স্যার, বলল আর একজন। ভালো করে বুঝিয়ে না দিলে ফলো করতে পারছি না। প্রফেসরের নম্র লাজুক মুখে রক্ত উঠে আসতে দেখলো স্বাতী। বিষণ্ণ হলো চোখ, একটু দেখলো ঠোঁটের কোণ, মুখে যেন কৌতুকের ভাব নিয়ে আস্তে আস্তে তিনি ব্যাখ্যা করতে লাগলেন। কি দরকার? স্বাতী ভিতরে ভিতরে জ্বলতে লাগলো। এসবের কি দরকার? পড়ে গেলেই তো বেশ হতো। বেশ পড়েন কিন্তু উনি, স্বাতী বলল ইভাকে ক্লাসের পর। কথা ভুল শুনে কিংবা ইচ্ছে করে ভুল বুঝে ইভা জবাব দিল, হ্যাঁ ও আবার পড়াবে কি, বাচ্চা ছেলে, পাশ করেই তো বেরোলো সেদিন। সত্যি কি ছেলে মানুষ রে, আর কি লাজুক, কারো দিকে তাকায় না কখনো। যোগ দিল মোটা মেয়েটি। এই তো সত্যেন রায়, খুব নামজাদা ছাত্র না? নাম শুনেছি দাদা মুখে। এই প্রথম কথা বলল ছোটখাটো চশমা চোখের একটি মেয়ে। ভালো ছাত্র হলেই তো আর ভালো মাস্টার হয় না। ইভা উদ্ধৃত করলো তার ভাইস প্রিন্সিপাল মামার একটি বচন। অনাদিবাবুর অসুখ বলেই তো ওকে পড়াতে দিয়েছে মেয়েদের ক্লাসে। ও তো টিউটোরিয়াল করার ছেলেদের, মাইনে পায় 75। একসঙ্গে এতগুলো মেয়ে দেখে যা অবস্থা বেচারার। ইভা বয়সে ক্লাসের সব মেয়ের বড়, স্মার্ট, তার উপর আছে তার মামার জোর। অনেকেই হাসলো তার কথা শুনে। সকলের যে হাসি পেল তা নয়, কিন্তু না হাসলে মান থাকে না। এ কি অন্যায়? স্বাতীর তীব্র স্বর হাসি ছাপিয়ে উঠল। পড়তে তো দিলেই না, এখন আবার ঠাট্টা! কি সুন্দর পড়ছিলেন, আর কি সুন্দর কবিতাটা! স্বাতীর রং ধরা মুখের দিকে ইভা একটু তাকিয়ে রইল, তারপর গম্ভীর ভাবে বলল, এই জন্যই তো বাচ্চা মাস্টারদের মেয়েদের ক্লাসে পড়াতে দিতে নেই, বলেই মুখ টিপে হাসলো। আবার কলকলানি উঠল মেয়েদের মধ্যে। কেন, বুড়িদের দিয়ে বুঝি বিপদ কিছু নেই? দ্রুত জবাব দিয়ে স্বাতী হন হন করে বেরিয়ে এলো। বাজে সব, এইরকম জবাব দিয়েই ঠান্ডা করতে হয় ওদের। কি সুন্দর, কি ভালো লাগছিল, নষ্ট করে দিল। হিস্ট্রি ক্লাস আজ থাক, বাড়ি যাই। ছুটি হলেই তো সঙ্গে জুটবে অনুপমা আর চিত্রা আর সুকৃতি, বক বক করবে সারাটা পথ। এখন বেশ একা একা। উই ওয়ার দ্য ফার্স্ট। ফুটপাথে নেমে হঠাৎ থমকে দাঁড়ালো স্বাতী। গা ঘেঁষে একটা গাড়ি চলে গেল। উই আর দ্য ফার্স্ট দ্যাট এভার বার্স্ট ইনটু দ্যাট সাইলেন্ট শিপ। ইস, কি করে বানায় এরকম, খারাপ বানায়, ইনটু দ্যাট সাইলেন্ট। পা বাড়িয়ে সরে এলো স্বাতী। বাস, কি মুস্তু আর কি আওয়াজ! বাসের আওয়াজ, ট্রামের আওয়াজ, বড় রাস্তায় 50 গোলমাল, সব পার হয়ে তার কানে এসে পৌঁছলো সত্যেন রায়ের ভারী নরম গলা। নট ডিম নট রেড, লাইক গডস ওন হেড, দ্য গ্লোরিয়াস সান আপরাইজড। নট ডিম নট রেড, লাইক গডস ওন হেড। মানে এর আবার মানে? এ তো চোখে দেখা যায়। সমুদ্র, শেষ নেই, শব্দ নেই, শুধু সমুদ্র। একলা একটা জাহাজ, শুধু সমুদ্র, কালো কালো কুয়াশা, ছায়া ছায়া আলো, শুধু সমুদ্র। আর এই সমুদ্রে কিনা মাথা তুলল আশ্চর্য সূর্য। আশ্চর্য, এর যে আশ্চর্য আর কি! ট্রামের তোড়, বাসের শোর, বড় রাস্তার 50 গোলমাল, ভিড়, রোদ্দুর, উঁচু উঁচু বাড়ি, আপিস যাওয়া ছোটাছুটি। মুহূর্তের জন্য কিছু দেখলো না স্বাতী, কিছু শুনলো না। দেখলো সমুদ্র, শুধু সমুদ্র, আর সেই আলো ছাড়া কালো ছায়ার সমুদ্রে সূর্যের আশ্চর্য মাথা তোলা। শুনল শুধু নরম গম্ভীর একটি গলায় সেই আশ্চর্য কথা, যেমন আশ্চর্য সে জীবনে আর শোনেনি।
নট ডিম নট রেড। কি রাস্তার মধ্যে দাঁড়িয়ে চাপা পড়বি নাকি? তার কাঁধে হাত রাখলো অনুপমা। তুমি যে? সহপাঠিনীকে সম্ভাষণ করতে একটু দেরি হলো সাথীর। তোর পিছন পিছন এলুম। ইভাটা বড় অসভ্য সত্যি। চল। বাড়ি এসে সেই লম্বা কবিতাটি সাথী আগাগোড়া একবার পড়ে ফেলল। ভালো লাগলো, কিন্তু তত না। সবটা যদি সত্যেনবাবুর মুখে শুনতে পেত। আবার এক মঙ্গলবার তার ক্লাস, কিন্তু ক্লাসে আর কতটুকু হয়, আর মেয়েগুলো যা। পরের মঙ্গলবারে মেয়েরা আরো চঞ্চল, কেননা পুজোর ছুটি দুদিন পরে। বোধহয় সেটা অনুমান করেই সত্যেনবাবু ক্লাসে এলেন না, আর ছুটির পর ক্লাস নিতে লাগলেন আবার অনাবিবাবু। ভারী কি চেহারা, প্রচন্ড গলা, কখন কবিতা পড়ছেন আর কখন বক্তৃতা করছেন বোঝা যায় না। আর কখন বক্তৃতার মধ্যে হঠাৎ এক ফাঁকে টেক ডাউন বলে নোট দিচ্ছেন, সেটাও বুদ্ধি করে বুঝে নিতে হয়। 40 মিনিট টু শব্দ নেই সমস্ত ক্লাসে। মুহূর্তের জন্য একটু ফাঁক হয়েই কি বন্ধ হয়ে গেল দরজা? কিন্তু আমি যে দেখে ফেলেছি ভিতরে। কি আশ্চর্য! আর কি খুলবে না? আর কি দেখবো না? ভিতরে যেতে পারবো না কোনোদিন। লাল মলাটের মোটা পাঠ্য বইখানার সাথে পাতা উল্টাতে লাগলো বারবার। যে সুর তার কানে লেগেছিল আর লাগে না। গুমটির রাত্রে যেমন অত্যন্ত মৃদু, অস্ফুট, অস্পষ্ট একটুখানি হাওয়া হঠাৎ স্বর্গ ছড়িয়ে মিলিয়ে যায়, তেমনি মাঝে মাঝে একটু ঝিরঝিরানি লাগলো তার মনে। কিন্তু তারপরেই চুপ। আবার গুমট, নিঃশ্বাস, গুমট। ক্লাসের মেয়েদের কাছে সে কথাটা পারল। আচ্ছা, এনসেন্ট ম্যারিনার যিনি লিখেছেন, তিনি আর কিছু লেখেননি? আর কিছু টেক্সট নেই আমাদের, বলল সেই ছোটখাটো কালো মেয়েটি। ম্যাট্রিকুলেশনে স্কলারশিপ পাওয়া। বাবা, এই নিয়েই হয়রান। মানে জানতে চাওয়া মায়া সান্যাল মাথা ঝাঁকালো। যা বিকিচ্ছিরি কবিতা, যত আজগুবি, বলল সুপ্রীতি। চীনের জাগরণ বিষয়ে সে প্রবন্ধ লিখেছে কলেজ ম্যাগাজিনে। পাখি মেরেছে তো হয়েছে কি, আর কি ঠাকুমার ঝুলির দিন আছে? এরপরে ছর্দিরা যেদিন বাড়িতে এলো, সাথী কথায় কথায় বলল, হারিদা, আপনার কাছে কবিতার বই আছে? কবিতা? হারিদ ঠোঁট বেঁকিয়ে হাসল। কবিতাটা কিন্তু আমি পড়ি না। কেন? সাথী একটু অবাক হলো। কলেজের মেয়েগুলো না হয় বোকা, হারিদা তো বিদ্বান। কবিতা দিয়ে কি হয়? কবিতা পড়ে কি পেট ভরে মানুষের? সে আবার কি? সাথী খিলখিল করে হেসে উঠল। কবিতা পড়ে পেট ভরবে কেন? ভাত খেয়ে পেট ভরবে। তরুণী শালিকার এই চপলতা হারিদ মার্জনা করলো মহতের মতো হেসে, কিন্তু বাড়ি ফিরতে ফিরতে স্ত্রীকে বলল, সাথীর শিক্ষা ঠিক মতো হচ্ছে না। সাথী খুব ব্রিলিয়ান্ট, জবাব দিল শাশ্বতী। ও ছেলে হয়ে বিজু যদি মেয়ে হতো। কেন, মেয়েদের ব্রিলিয়ান্ট হতে নেই? পুরুষ যা পারে মেয়েরা তো একটা পারে না। উফ, আর তো স্বর বেরোলো হারিতের। আর কতকাল শুনবে এসব? নিজে মেয়ে হয়ে লজ্জা করে না এরকম বলতে? পারে না মানে করতে দেওয়া হয় না। শাশ্বতী তৎক্ষণাৎ নিজেকে শুধরে নিল। তবে হারিত খুশি হলো এবার। আর তো কিছু না, সুযোগ সুবিধের কথা। সোভিয়েত ইউনিয়নের মেয়েরা রেলের ইঞ্জিন পর্যন্ত চালাচ্ছে। আরামে গাড়িতে বসে যেতে যেতে হারিতে সেই বন্ধুর গাড়ি, শিখন পরা শাশ্বতী মুহূর্তের জন্য নিজেকে দাঁড় করালো ইঞ্জিনের রাক্ষসী চুল্লির সামনে, আর মনে মনে ঈশ্বরকে, ঈশ্বর, কিন্তু কেউ তো আর শুনছে না, কৃতজ্ঞতা জানালো সোভিয়েত ইউনিয়নের মেয়ে হয়ে জন্মায়নি বলে। আমাদের দেশেও হবে ওরকম। স্টিয়ারিং হুইলে হাত রেখে হারিত একটু হেসে মুখ ফেরালো, আর মুখে চোখে জলজলে উৎসাহ নিয়ে স্বামীর দিকে তাকালো শাশ্বতী। এদিকে সাথী স্মরণ নিল কলেজের লাইব্রেরির। একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কলেজের কবিতার বই আছে? বুড়ো লাইব্রেরিয়ান না তাকিয়েই জবাব দিল, না, কলেজ নেই। একখানাও না? না। উৎপলা সরকার, গোরা।
অনেক আকাঙ্ক্ষায়, অনেক হাতের দাগ লাগা, পেন্সিলে কালিতে অনেক বিচিত্র মন্তব্যের উল্কি আঁকা জীর্ণ মলিন গোড়া বইখানা হাতে নিয়ে উৎপলা সরকার সরে যাবার পর সাথী আর একবার চেষ্টা করলো। আর কিছু আছে? আর কোনো কবিতার বই? চশমার ভিতর দিয়ে গোল গোল নির্জীব চোখে মুখ তুলে তাকালো লাইব্রেরিয়ান। পিছন ফিরে দাঁড়িয়ে আলমারির বই ঘাঁটতে ঘাঁটতে অন্য একজন বলে উঠলেন, প্যালগ্রিভের গোল্ডেন ট্রেজারি দিন না। প্যালগ্রিভ টেক্সট বুক স্টুডেন্টদের ইস্যু করা হয় না। একটু মুখ ফিরিয়ে আবার বই দেখতে লাগলেন সত্যেন রায়। তারপর দুখানা বই বের করে নিয়ে টেবিলের ধারে এসে দাঁড়ালেন। সাথী একবার তাকালো, আবার তাকালো, তারপর হঠাৎ সত্যেনবাবুর চোখ পড়ল তার উপর। লাইব্রেরিয়ানকে তিনি বললেন, দেখুন না মেয়েটি কি চায়। বই দুখানার নাম প্রচুর পরিশ্রম করে খাতায় তুলতে তুলতে লাইব্রেরিয়ান বলল, আজ আর ইস্যু হবে না। সাথী মন মরা হয়ে ফিরে এলো। আস্তে আস্তে হেঁটেই লাইব্রেরির দরজা পর্যন্ত এসেছে। এমন সময় হঠাৎ ঝুপ করে একটা বই যেন ছিটকে তার পায়ের কাছে পড়ল, আর সঙ্গে সঙ্গে নিচু হয়ে বাঁ হাতে সেটি তুলে নিলেন সত্যেন রায়, ডান হাতে এক পাঁজা বই কোনো রকমের সামলে। এত বই! সাথীর মুখ দিয়ে বেরিয়ে গেল। সলজ্জ একটু হেসে সত্যেনবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে বইগুলি দুহাত করে দুহাতে নিলেন। সাথীও থেমে গেল। চোখ দিয়ে বইগুলি একবার স্পর্শ করে বাঁধো বাঁধো গলায় বলল, আপনি আপনি আমাদের ক্লাস আর নেন না? বইয়ের দুটি স্তূপের উপর প্রফেসরের দুই হাতের আঙুল একটু চঞ্চল হয়ে উঠল। মৃদুস্বরে বললেন, কোন ইয়ার তোমার? ফার্স্ট ইয়ার। অ্যানসেন্ট ম্যারিনার পড়াচ্ছিলেন আমাদের, খুব ভালো লেগেছিল। ভালো কবিতা ভালো লাগাই উচিত বলেই সত্যেনবাবু যেন এগিয়ে যাচ্ছিলেন, হঠাৎ থেমে সাথীর মুখের দিকে তাকিয়ে বললেন, তুমি কবিতা ভালোবাসো? কবিতা? আমি কি জবাব দেবে, কি কথা বললে ঠিক হবে সাথী ভেবে পেল না। রবীন্দ্রনাথ পড়েছ? এই প্রশ্নেরও কোনো উত্তর দিতে পারল না সাথী। রবীন্দ্রনাথ পড়ো। নিজের বই ধরা হাতের দিকে তাকিয়ে সত্যেনবাবু আবার বললেন, আর এই কলেজের লাইব্রেরির কোনো আশা রেখো না। বাঁ হাতের স্তূপ থেকে ডান হাতের দু আঙুল দিয়ে সুকৌশলে ছোট একটি বই বের করে আনলেন তিনি। এ বইটা পড়ে দেখো। প্রফেসরের দু আঙুলের ফাঁক থেকে সাথী বইটা নিজের হাতে নিল। মলাটির ভিতরে পাতায় লেখা নামের দিকে তাকিয়ে মুখ তুলে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাকে আর সময় না দিয়ে দু হাতে দুই বইয়ের বোঝা নিয়ে একটু ভুলে ভুলে সত্যেনবাবু বেরিয়ে গেলেন। গোল্ডেন ট্রেজারির সবগুলি পাতা উল্টাতেই সাথীর 7-8 দিন লেগে গেল। যে পাতায় খোলে সেখানেই চোখ আটকে যায়। কত কত, কোনটা ফেলে কোনটা পড়বে। 8 লাইনের ছোট একটি যদি পড়লো সেটাই পড়তে ইচ্ছে করে বারবার, আবার সেই সঙ্গে তার পাশেরটিও তাকে টানে, আর তার পরেরটিও। স্প্রিং, the sweet spring is the year's present king, the springtime, the only pretty in time, mistress mine, full fathom 5। এসব কি কি ছাপার অক্ষর যদি গান করে তাহলে কি মানুষ পাগল হয়ে যায় না? কত দিনে সে পড়ে উঠবে এ বই, কত মাসে, কত বছরে। একটি লাইনই তো সারা দিনে মাথা থেকে নড়ে না। এরকম হলে সারা জীবনেই শেষ হবে না তো। কবে ফেরত দিতে হবে কিছু বলেননি উনি, তাই বলে অনেক দিন তো আর রাখা যাবে না। সাথী মাঝে মাঝে কলেজে নিয়ে যেতে লাগলো ফেরত দিতে, কিন্তু কোথায় সত্যেন রায়? তিনি ছেলেদের পড়ান, আর এখানে ছেলেদের আর মেয়েদের ক্লাস আলাদা ভাগ করা কেমন করে দেখা হবে? আর উনিও বেশ বই দিয়ে ভুলেই আছেন একেবারে। চেয়ে পাঠালেও তো পারেন, কিন্তু চাইবেন কার কাছে? উনি তো আমার নাম জানেন না। এরকম দেয়াই ঠিক না। আমি হলে দিতাম না কখনো, এখন দরকার হলেই বা পাবেন কি করে? আমারই উচিত ফেরত দিয়ে আসা, না দেয়াটা অন্যায় হচ্ছে। সাথী রীতিমতো উদ্বিগ্ন হয়ে উঠল এ নিয়ে, কিন্তু সত্যেন রায়কে আর ধরাই গেল না। একদিন দুদিন করে করে শীত কেটে গেল, গরম পড়লো, পরীক্ষা হলো কলেজের, গ্রীষ্মের ছুটি এলো। ছুটির মধ্যে বাবা একদিন বললেন, সাথী আজকাল যেন তুই একটু মন মরা। না তো, ঝকঝকে হেসে জবাব দিল সাথী। সারাটা দিন তোর তো একাই কাটে।
সাথী চুপ করে রইল। ছর্দির বাড়ি যাস না? যাই তো, 2-4 দিন গিয়ে থাকলেও তো পারিস। না বাবা। কেন? শাশ্বতী আমাকে বলছিল সেদিন, বাড়িতে ছাড়া আমার ভালো লাগে না কোথাও। বেশ তো, বাড়িতেই বন্ধুদের আসতে বল। বন্ধু পাবো কোথায়? কেন, কলেজে পড়ছিস আজকাল, আমি ভেবেছিলাম কত রঙিন শাড়ি পরা মেয়েরা আসবে বিকেলে, হাসি গান গল্প। চমৎকার। এ বিষয়ে ওস্তাদ ছর্দি। না বাবা, কি হইচই, আর কিরকম নিশ্চুপ হয়ে গেছে বাড়িটা। তোমার নিশ্চয়ই খারাপ লাগে। তোর লাগে না বুঝি? আমার না। মেয়ের মুখের দিকে একটু তাকিয়ে থেকেই রাজেনবাবু বললেন, দিদিরা তো মস্ত মিশুক এক একজন, তুই এরকম পুরো বলি কেন? ছেলেবেলার মতো একটুখানি শরীর বেঁকিয়ে সাথী বলল, আছে আছে কোনোই ভালো। কলেজে একটি মেয়ের সঙ্গেও ভাব হয়নি তো? সাথী জবাব দিল না। একটু চুপ করে থেকে রাজেনবাবু বললেন, তোর দাদার খবর কিছু রাখিস? দাদার 2-1টা কথার সঙ্গে নিজের অনেকখানি ইচ্ছা মিশিয়ে সাথী খবর দিল, দাদা বোধহয় কোনো রেডিওর দোকানে কাজ শিখছে। ভালো। উদাস মন্তব্য রাজেনবাবুর। তোমার সঙ্গে আজকাল বুঝি দেখাশোনাই হয় না দাদার? কোথায় আর, ওর একটা অদ্ভুত ধারণা হয়েছে যে তুমি ওকে ভালোবাসো না। মূর্খে রসেস দোষ। হয়তো ওরকম যে বলো, ও বুঝি আর বোঝে না। মিথ্যে বলি? সত্য হলেই বলতে হয় নাকি সবসময়? বলা বলি আর আছেই বা কি? ঠোঁটে ঠোঁট চেপে রাজেনবাবু চুপ করলেন। বাবা শোনো। সাথে তাড়াতাড়ি অন্য কথা পারল। সেদিন একখানা পুরনো বই খুঁজে পেলাম, গীতাঞ্জলি, মার নাম লেখা, আগে তো দেখিনি। রাজেনবাবু একটু ভেবে বললেন, কোন জন্মের বই, আছে এখনো? হাতে নিতেই রাজেনবাবুর চোখে পড়ল মলার ছেঁড়া বইয়ের প্রথম পাতায় লেখা নামটি। যেন চিনতেই পারলেন না সেই হাতের লেখা, সেই নাম। সাদা কাগজ হলদে হয়েছে, কালো কালি বাদামি, তবু হাতের লেখার সেই ডোল, পাশাপাশি দুটো তালব্যস্বর, হাসি হাসি মুখ, সেই নাম। নাম। চোখ সরাতে গিয়েও আবার চোখ রাখলেন রাজেনবাবু। বাবার চোখের দৃষ্টি লক্ষ্য করে সাথী বলল, মা বুঝি ভালোবাসতেন এ বই? হে বই? বইখানা উল্টো করে শুইয়ে রাজেনবাবু বললেন, তখন তো ঘরে ঘরে গীতাঞ্জলি, কি কাণ্ড, সকলের মুখে ওসব গান। আমার এক বন্ধু ছিল হরেন, কতদিন কত গান শুনিয়েছে সে। আর তোর মা। হঠাৎ একটু থেমে কেমন একটু আড়ষ্ট হয়ে রাজেনবাবু যেন কোনো রকমে কথাটা শেষ করলেন। তোর মা খুব খাওয়াতেন দাওয়াতেন আর কি। বাপের গা ঘেঁষে বসলো সাথী। বলল, বাবা বলো। আর কি বলবো? মা খুব গান ভালোবাসতেন না? ওই তো রান্নাঘরে বসে লুচি ভাজতেন আর দরজার আড়াল থেকে গানের ফরমাস করতেন মাঝে মাঝে। আড়াল থেকে কেন? তখন কি মেয়েরা বেরোতো নাকি রে কারো সামনে? রাজেনবাবু হাসলেন। কি বিশ্রী! সঙ্গে সঙ্গে সাথীর মন্তব্য, ভাগ্যিস সে যুগে জন্মায়নি। তারপর? তারপর কি রে, গড় নাকি যে তারপর? তোমরা তখন কোথায় ছিলে বাবা? তখন শাঁখারিপাড়ায়। শাঁখারিপাড়া কোথায় বাবা? আছে কলকাতাতেই কোথাও। আমি তখন জন্মেছি? দূর, সরস্বতী ও বাড়িতে জন্মালো। 2-3টি শিশু নিয়ে মা বাবার সেই গান শোনা ঘুমটা মানা সংসার সাথীর মনে হলো স্বপ্নের মতো। এত সুখ, বুকটা যেন টনটন করে উঠল তার। এই সুখ আমি কি জানবো কোনোদিন? মা বেরোতে পারতেন না কারো সামনে, রান্নাঘরে বসে গান শুনতেন, তবু এত সুখ। আমি তো স্বাধীন, আমি তো কত কিছু পারি, কিন্তু কিন্তু এতে কি সুখ বেশি? ছোটদি কি মার চেয়ে বেশি সুখী? সেই শাঁখারিপাড়ার মা বাবার সঙ্গে তুলনা হয় নাকি ছোটদি আর হারিদ্দার? কেন হবে না? ছোটদি খুব ভালো আছে, কত নতুন জায়গায় যাচ্ছে, কত নতুন লোকের সঙ্গে আলাপ হচ্ছে, মুখে তার ঝরে পড়ছে খুশি। কিন্তু বাবা, সাথী একটু ক্ষীণ স্বরে বলল,
আমাকে সেই শাঁখারি পাড়ার বাড়িটা দেখাবে একদিন? কথা না বলে রাজেনবাবু আর একবার তাকালেন কোন জন্মের পুরনো সেই গীতাঞ্জলির দিকে, আর সাথে উপর করা বইখানার গায়ে আস্তে হাত বলিয়ে আস্তে বলল, সুন্দর গান বলি না বাবা? রাজেনবাবু চোখ দিয়ে সায় দিলেন। বাবা, সাথীর কথায় লজ্জার ঢেউ উঠল। আমাকে 10টা টাকা দেবে? কি চাই? তখনই বদলে গেল রাজেনবাবুর চোখ মুখ। রবীন্দ্রনাথের বই আরো কিনলে হয় না? মোটে 10 টাকা তার জন্য? ও মা, তুমি কি ভাবছো আমি সব বই কিনবো? দোকানে বললো যে সব কিনতে 150-200 টাকা লাগবে। তা এমন কি বেশি? বইও তো বোধ হয় 150-200। বেশ তো। আনন্দের আলো জ্বলে উঠল সাথীর মুখে। মাসে মাসে আস্তে আস্তে। হিস, খুব যে হিসেবি হয়েছিস। রাজেনবাবু মেয়ের মাথাটি ধরে নেড়ে দিলেন। মানসী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা টাটকা নতুন বই কখানা বিছানায় ছড়িয়ে সাথী চুপ করে শুয়েছিল দুপুরবেলায়। মেঘ করেছে আকাশে, ধোঁয়া রঙের, ছায়া রঙের, 7 রঙের মেঘ। উঁচু উঁচু নারকেল গাছের মাথা কালো করে দিয়ে কাপা কাপা হাওয়ায় সেতারের মেঘ তুলে তুলে আকাশের মেঘ আস্তে আস্তে সাথীর মনে ছড়িয়ে পড়ল। কেন মন খারাপ লাগে? কিসের দুঃখ আমার? কোনো দুঃখ তো নেই। তবে কবিতা পড়ে পড়ে হলো নাকি এরকম? হারিদ্দার কথাই কি তবে ঠিক? তবে কি ইভা, শোভনা, সুপ্রীতিরা বোকা নয়? যা কোনো কাজে লাগে না সেটাই কাজে। ঠেসে ইকোনমি পড়ো, মাথা থেকে সব ধোঁয়া বেরিয়ে যাবে। হারিদ্দা তাকে বলেছিলেন। ধোঁয়া? মেঘ হতো ধোঁয়া, কিন্তু মেঘ কি বাজে? যদি মেঘ না হতো, বৃষ্টি না হতো। সাথী, দাদাকে দেখে খুশি হয়ে সাথী উঠে বসলো। আলমারির চাবিটা দে তো একটু। আলমারি তো খোলাই। শাড়ি বুঝি? বিজু জবাব না দিয়ে পিছন ফিরে দাঁড়িয়ে শাড়ি বাঁচতে লাগলো। আর কতকাল তুই মেয়ে সাজবি রে দাদা? বেশি দিন না। বিজু ঘাড় ফিরিয়ে হাসলো। মেয়ে পুরুষে মিলে যেরকম নাটক লাগিয়েছে আজকাল, যাকে বলে জীবন নাট্য। কথাটা অগ্রাহ্য করে সাথী বলল, ছেলেবেলায় তবু একরকম, তাই বলে এখন নাকি দাড়ি গোঁফ কামিয়ে মেয়ে সাজলে মানায়? দাড়ি গোঁফ তো এমনি সবাই কামায় আজকাল, বিজু জবাব দিল। আর মানাবার কথা কি বলছিস? ঢাকুরেতে ষোড়শী করেছিলাম, 3 দিন পর্যন্ত আর কোনো কথা বলেনি কেউ। সাথী হেসে উঠল। দেখলে আর হাসতিস না ওরকম করে। ভালো শাড়ি কিছু নেই রে তো? ছোটদের কত ছিল। এই নীলাম্বরীটা। ওটা নিস না দাদা, ওটা মার। চেঁচিয়ে উঠল সাথী। দেখি না একটু? না না, দেখতে হবে না, রেখে দে। লাফিয়ে খাট থেকে নেমে সাথী হাত বাড়িয়ে এগিয়ে এলো। এক পলক তাকিয়ে বিজু বলল, থাক বাবা থাক, তোরই মা তোরই বাবা, আমার তো কেউ নয়। মা শাড়িখানা যথাস্থানে ফিরিয়ে রেখে সাথী বলল, তাই বলে তোদের ওই গোলমালের মধ্যে নিয়ে যেতে হবে না। সেবার হারালি তো আমার অত সুন্দর ঢাকাই জামদানিখানা। ভারী তো, 5 টাকা দাম। তা যাই হোক, কি সুন্দর কচি পাতা রংটা ছিল, আর 5 টাকা এমন কমই বাকি। তোর আবার টাকার অভাব, বাবার কাছে চাইলেই তো পাস। তুই পাস না? বিজু এ কথার জবাব দিল না। বিছানার ধারে এসে ছড়ানো বইগুলির দিকে তাকিয়ে বলল, কিনলি? তা আমাকে কেন বললি না? সস্তায় এনে দিতাম। বইয়ের আবার সস্তা দাম আছে নাকি? তুই জানিস কি? জ্ঞানের গৌরবে বিজুর চোখ দুটি চকচকে হয়ে উঠল। এই তো শেষ রক্ষা করছি আমরা। 6 কপি বই লাগবে। 1 টাকার বই 14 আনায় নামিয়ে দিলেন ধ্রুব দত্ত। কে? নামও শুনিসনি? কি তাহলে কলেজে পড়িস? এত বড় কবি একজন। ষোড়শী দেখতে ধরে এনেছিলাম ওকে। আমার পাঠ দেখে বললেন, কবি? কবিতা লেখে? লেখে মানে? ঠোঁটে ঠোঁট চেপে আওয়াজ করে বিজু বলল, কত বই ওর। তাই তো সব বই কম দামে কিনতে পান। জানিস, আমাদের শেষ রক্ষাতেও আসবেন। গোপ কামানো ইন্দুমতিকে দেখতে। রাখ রাখ, তোরাই যেন ভালো পারিস এর চেয়ে। পায়চারি করতে করতে বিজু সগর্বে বলতে লাগলো, বিলেতে অ্যাক্ট্রেস ছিল নাকি?
শেক্সপিয়ারের সময়? ছিন্দেশে তো এখনো নেই। স্বয়ং জ্যোতিরিন্দ্র ঠাকুর নটি সাজেননি জোড়াসাঁকোর বাড়িতে। দাদার মুখের দিকে একটু তাকিয়ে থেকে সাথী বলল, কার কাছে শুনেছিস এসব? যার কাছেই শুনি না। বিজু খাটের উপর বসে পড়ে মনে করবার চেষ্টা করলো এই বিষয়ে ধ্রুব দত্ত আরো কি বলেছিলেন। একটু পরে চেষ্টা ছেড়ে দিয়ে বলল, একবার দেখে আয় না কেমন, তারপর বলিস। না, তা যাবি কেন? আমি যেখানে আছি সেখানে কি তুই যেতে পারিস? জীবনে কখনো যা করলি না সেরকম একটা কাজ তোকে করতে বলাই ভুল হয়েছিল আমার। বিজু মুখ লাল করে উঠে দাঁড়ালো। কথায় কথায় তোর রাগ কেন ওঠে রে দাদা? রাগ আবার কি? অন্যরা যত ভালোই বলুক, আমি যা করি তাই তোর কাছে বাজে। সাথী হেসে ফেলল। তোকে ভালো বলতে আমার ভালো লাগে না, কিন্তু অন্যেরা ভালো বললে ভালো লাগে। শুনিস না তো কি বলে সবাই? বিজু তখন নরম হলো। আমিও ভাবছি রে। হঠাৎ বলে গিয়ে ব্যোমকেশে মনের কথাটা বলে ফেলল। আর মেয়ে সাজবো না, দু একবার হিরোর পার্টে নামতে পারি যদি, তাহলেই ফিল্মে একটা চান্স পাওয়া যাবে। ফিল্মে? এখনই বলিস না কাউকে কিছু। বিজু চোখ টিপল। দেখ না, একেবারে অবাক করে দেব। দাদা, তুই যে সেই রেডিওর দোকানে। হয়েছে হয়েছে। বিজু ব্যস্ত হয়ে উঠল। পছন্দ করা শাড়ি তিনখানা তাড়াতাড়ি কাগজে জড়িয়ে নিতে নিতে বলল, তাহলে কাল যাবি নাকি? বাবা যদি যান। বাবার দরকার কি রে? এই তো এখানে সাদার্ন অ্যাভিনিউ আর ল্যান্সডাউন রোডের মোড়ে। তাছাড়া ছদ্দিরাও। কথা শেষ করবার সবুর সইল না বিজুর। আবার একা ঘরে মেঘলা দুপুরে সাথীর মন খারাপ লাগলো। চুপচাপ পাড়া বড় রাস্তার ট্রামের শব্দ হঠাৎ শোনা গেল। ঠিক যেন কেউ দীর্ঘশ্বাস ফেলল ঘরের মধ্যে। কোথাও তার চলে যেতে ইচ্ছে করে, কিছু তার করতে ইচ্ছে করে, কি যেন দেখতে শুনতে জানতে ইচ্ছে করে। না, কপালে হাত বুলিয়ে সাথী মনে মনে বলল, কিছু না। জানলা দিয়ে চোখে পড়ল আকাশে মেঘের ফাঁকে নীল আর গাছের কচি কচি পাতা ভরা সবুজ মাথা, আর সেই নীল আর সবুজের মাঝখানে আস্তে উড়ে চলা শান্ত নিশ্চিন্ত কুচকুচে কালো একটা কাক। কি সুখী ওই কাক, দেখেও সুখ, কিন্তু এই কিরকম সুখ যাতে আরো বেশি মন খারাপ হয়ে যায়। পরের দিন বেশ তোড়জোড় করেই সে দাদার শেষ রক্ষা দেখতে গেল ছর্দি আর হারিদ্দার সঙ্গে। বইখানা পড়ে কি হেসেছিল একবার। তখন যদি কেউ তাকে বলতো রবীন্দ্রনাথ পড়া, তাহলে এতদিনে কি হতো? বই পড়ে কি হয়? বই পড়েই কি সুখী হয় মানুষ? কবিতা পড়ে কি পেট ভরে? বিলেত থেকে এই শিখে এলেন হারিদ্দার, কবিতা পড়ে দুঃখ বাড়ে, তাই তো কেউ কবিতা পড়ে না। দুঃখ? সামনের দিকে চেয়ারে সসম্মানে বসে সাথী একবার মুখ ঘুরিয়ে ঘুরিয়ে দর্শকদের দেখে নিল। মনে হলো রাজ্যের বাজে ছোকরা আর মোটা মোটা গুন্নি আর বিরক্ত চেহারার আধবুড়ো পুরুষ জড়ো হয়েছে এক জায়গায়। কিন্তু মানুষ তো তার চেহারাটা কিছুই কি নয় তাই বলে? বাবাকে দেখে কি না বলতে পারে যে অমন ভালো মানুষ হয় না? আর সত্যেন রায়ের মুখ দেখেই বোঝা যায় যে তিনি কবিতা পড়া মানুষ। তাই তো মেয়েগুলো সাহস পায়। ওই ধ্রুব দত্ত এলেন। কথাটা কানে যেতেই সাথী তাকালো। ৩-৪ ভলান্টিয়ার পায়ে পায়ে বিনয় ঝরিয়ে তাদের প্রধান অতিথিটিকে এনে বসালো একেবারে সামনে, বাচ্চাদের শতরঞ্জির ধারে একটু আর করে পাতা একটু স্বতন্ত্র চেয়ারে। বোধহয় তার আসবার জন্যই দেরি হচ্ছিল। একটু পরেই পর্দা উঠে পালা আরম্ভ হলো। সাথীর চোখ মাঝে মাঝে সরে আসছিল নাটক থেকে ধ্রুব দত্তর দিকে। কবি, একজন কবি, এই প্রথম একজন জ্যান্ত কবিকে চোখে দেখল সে। মুখ দেখা যাচ্ছিল আধখানারও কম। চেয়ারের মধ্যে কেমন এলিয়ে মাথা নামিয়ে পা দুটোকে দূরে পাঠিয়ে দিয়ে বসেছেন ভদ্রলোক, অথচ সুস্থির ভাব নেই। ওরই মধ্যে অবিশ্রান্ত নড়াচড়া করছেন আর সিগারেট খেয়ে যাচ্ছেন ক্রমাগত একটার পর একটা। ইনি কবিতা লেখেন? ওই রকম করে সাজাতে জানেন কথা? বোবা অক্ষরকে দিয়ে গান গাওয়ান? ওই রকম দেখতে, ছোট করে ছাঁটা চুল, মোটা ঘাড়, শক্ত শক্ত হাত, একেবারেই সত্যেন রায়ের মতো নয় তো। কিন্তু হবেই বা কেন? সত্যেন রায় কি কবি? আর হলেই বা কি?
দুজন কবি কি একরকম হয় দেখতে? দুজন মানুষ কি একরকম হয় কখনো? সে কেন ভাবছিল? সত্যি কি বোকার মতো। চোখ সরিয়ে নিল, নাটকে মন দিল। প্রথম অঙ্ক শেষ হবার পরে হারিফ বলল, উঠবে নাকি এবার? এখনই? শাশ্বতী আপত্তি জানালো। বেশ তো লাগছে, আর বিজুকে সত্যি মেয়ে মনে হচ্ছে। মন্দ কি? দাঁতে পাইপ চেপে হারিফ বলল, ক্যাপিটালিজমের রাজত্বে এর বেশি আর কি হবে? শাশ্বতী নিয়ে গিয়ে বলল, কেন, ভালো না? কিরকম ইনিয়ে বিনিয়ে কথা বলছে সবাই। হারিফ ছোট করে হাসলো। জীবনেও যারা কোনো কাজ করে না। সে তো ঠিকই। ছোটদির খোপার পিছন দিকে তাকিয়ে সাথী বলল, কাজের লোকেরা কি কথা বলে? অন্তত ইনিয়ে বিনিয়ে বলে না। হারিফ জবাব দিল, চিবিয়ে চিবিয়ে বলে। সঙ্গে সঙ্গে সাথীর প্রত্যুত্তর। হারিফ গম্ভীর হয়ে চুপ করলো, আর দ্বিতীয় অঙ্কের শেষে একেবারেই উঠে দাঁড়ালো, না আর না বলে। শাশ্বতী উসখুস করে বলল, কি সাথী, যাবি? যে উত্তর সে চেয়েছিল তা পেল না। তোমরা গেলেই যাব। বলতে বলতে সাথীর চোখ ফেলল ধ্রুব দত্তর দিকে। স্বামীর মুখের দিকে চকিত একবার তাকালো শাশ্বতী, কোনো আশা পেল না। কি মুশকিল! কি জানতো শেষ রক্ষা নাটকও সর্বনেশে ক্যাপিটালিজমেরই একটি বিস্ফল। বেশ লাগছিল, আর এমন বেশিক্ষণও তো নয়। হঠাৎ হারিফ বলল, তোমরা তাহলে থাকো, আমি চললাম। তক্ষুনি উঠে দাঁড়ালো শাশ্বতী, একটু পরে সাথী। ইচ্ছা হলে থাকো না তোমরা। দু সারি চেয়ারের ফাঁক দিয়ে একটু এগিয়ে হারিফ থামলো। শাশ্বতী কথাটা শুনল, মুখ দেখল না। থাকবো? তার গলার স্বরে খুশি গোপন থাকলো না। তুমি কি তাহলে ঘুরে আসবে আবার? আমার আর আসবার দরকার কি? ফিরতে পারবে না একা? আর নাই ফিরলে না হয় ও বাড়িতে থেকে রাতটা। বলতে বলতে হারিফ তাকালো স্ত্রীর দিকে। শাশ্বতী আর কথা বলল না, মাথা নিচু করে আস্তে আস্তে বেরিয়ে এলো। রাগ? এই নিয়ে এত রাগ? আর সাথীর সামনে? এরকম রাগ করতেও জানে? তার মনের কথাটা প্রথমেই খুলে বললে হতো। আমি কি জোর করতাম? রাস্তায় এসে হারিফ হাঁটতে লাগলো পুরো পুরুষালী কদমে। সাথী বলল, একটু আস্তে হারিফ দা। তোমার অসুবিধা হচ্ছে? আমার না, ছোটদির। মোটা হয়ে পড়েছে কিনা? তোমাদের সঙ্গে চলতে আমারই অসুবিধে। বলে হারিফ দয়া করে একটু ঢিল দিল হাঁটায়। কি আর করবেন, অসুবিধাটা নিজেই ঘটিয়েছেন যখন। সাথী আর চোখে তাকালো ছোটদির দিকে, কিন্তু শাশ্বতী কিছু বলল না। হারিফ চুপ। হন হন করে হেঁটে কয়েক মিনিটেই তারা দেখতে পেল টালিগঞ্জের ব্রিজ। গলির মোড়ে দাঁড়িয়ে হারিফ বলল, আমরা এখান থেকেই ট্রাম ধরি। যা, কথাটা উড়িয়ে দিল সাথী। কিন্তু হারিফ শক্ত হয়ে দাঁড়ালো ট্রাম স্টপের কাছে। শাশ্বতীর শরীরে যেন একটা ঢেউ উঠল, ঢেউ মিলিয়ে গেল, গলা পর্যন্ত এসে ফিরে গেল কথা। দুই কণ্ঠার ফাঁকে ছোট গর্তটুকু যেন কেঁপে কেঁপে উঠল। ঢোক গিলে নেকলেসে একবার হাত রেখে গায়ে মাথায় আঁচল টেনে স্থির হলো সে। আসুন। বাহ! সাথী হারিফ তাকে ডাকলো। আজ আর থাক। হারিফ তাকালো ট্রামের আশায়। রাস্তার ইলেকট্রিক আলোর তলায় মুহূর্তের জন্য চোখাচোখি হলো দু বোনে। শাশ্বতী আগে চোখ নামালো, নিচু করল সিঁদুর ছোঁয়ানো মাথা, ফিরিয়ে নিল ঈষৎ রং বোলানো মুখ। বাপের মুখে দেখা দিল আলো জ্বলা ট্রাম। আচ্ছা যাই। কোনো দিকে আর না তাকিয়ে সাথী তাড়াতাড়ি ঢুকে পড়ল বাড়ির গলিতে। রাজেনবাবু শুনছিলেন চোখ বুজে, কপালে হাত রেখে। শব্দ শুনে উঠে বসে বললেন, ওরা কোথায়? ওরা বাড়ি গেল বাবা। এলো না? একটুও দেরি না করে সাথী জবাব দিল, হারিফদের কাছে কার যেন আসবার কথা 9:30টার সময়, জরুরি কাজ, তাই। একটু এলো না? আহা, তোমার আবার সবটাতেই বাড়াবাড়ি। এখান থেকে এখানে কালই হয়তো আসবে আবার। তুই কার সঙ্গে এলি? আমি আমি মস্ত দল এলো পাড়ার। দাদা কি সুন্দর করলো। বাবা দাঁড়াও, সব বলছি এসে। এক ছুটে কাপড় বদলে এলো সাথী।
পিঠের উপর পোকড়া ঘন চুল ছড়িয়ে দিয়ে বসে বসে সবিস্তারে বর্ণনা করতে লাগলো নাটকের। প্রত্যেকের গলার আওয়াজ, বলার ধরন এমন করে নকল করলো যে রাজেনবাবু শব্দ করে হেসে উঠলেন কয়েকবার। খুব যেন একটা গোলমালে সাথীর ঘুম ভেঙে গেল রাত্রিরে। বাইরে শোষো ঝড়, ঘরের মধ্যে হাওয়ার হইচই আর জানালার ঠকাস ঠকাস শব্দ। একলা অন্ধকারে ভয় পেয়ে হঠাৎ সে ডেকে উঠল, ছোটদি। তারপরেই পাশ ফিরে ভালো করে চোখ মেলে তাকালো। ঘরের মধ্যে আর এক কোণে ছোটদির খাট পড়ে আছে এখনো। খালি খালি বৃষ্টি দেখাচ্ছে আর জায়গাও জুড়ে আছে মিছিমিছি। কি ছেলে মানুষ ছিলাম, একা শুতে পারতাম না কিছুতেই। কত বড় হয়েও বাবার কাছেই শুয়েছি। তারপর মা যখন, তখন থেকেই ছোটদি আর আমি। বাবা আলাদা করে দিলে কি হবে, আমি ছোটদির খাটেই বকর বকর করতাম শুয়ে শুয়ে। ঝগড়া করে নিজের বিছানায় এসে উপুর হয়ে পড়তাম। তারপরেই আবার ডাকতাম, ছোটদি। নিজের সেই ঘুমে ভরা ভাঙা ভাঙা গলার ডাক সাথে যেন কানে শুনতে পেল। কে ভেবেছিল একা একা ঘরে? কেন ভাবতে না পারার কি আছে, এ তো জানাই জানা। আর এখনো ছেলে মানুষ আছে নাকি যে রাত্রে ঘুম ভাঙলে ভয় করবে? ওঠো, আলো জ্বালো, জানালা বন্ধ করো। ভাবতে ভাবতেই আলো জ্বলে উঠলো তার চোখে বাড়ি মেরে। আর সাথে তক্ষুনি চোখ বুজে ফেললো, কিন্তু দেখতে লাগলো মিটিমিটি। কাছের জানলাটা বন্ধ করে দূরের জানলা দুটো ছিটকিনি লাগিয়ে খুলে রেখে বাবা এসে দাঁড়ালেন তার বিছানার ধারে। বাবা, চোখ মেলে হেসে উঠল সে। জেগেছিস? তুমি আবার উঠে এসেছো কেন? তবু একটু ঠান্ডা হলো, বাঁচলাম। বাবা, দাদা ফিরেছে? কই না, রাত বিরেতে না ফেরাই ভালো, কি বলো? সে কথার জবাব না দিয়ে রাজেনবাবু আলনা থেকে একখানা খদ্দরের চাদর এনে মেয়ের গায়ের উপর বিছিয়ে বললেন, ঘুমো এখন। বাবা, একটু বসবে আমার কাছে? থাক, শো গিয়ে। রাজেনবাবু বসে বললেন, বৃষ্টি নামলো। বৃষ্টিটা বেশ না রে? খুব ভালো বাবা, খুব ভালো লাগে। উষ্ণ নিশ্চিন্ত আরামে সাথীর কথা জড়িয়ে এলো। বাবা শোনো, ওই খাটটা তো কোনো কাজে আর লাগে না। হ্যাঁ, ওটা সরিয়ে দেব। জাজিম পাতা বিছানাহীন শূন্য খাটটার দিকে রাজেনবাবু একবার তাকালেন। তারপর দুই চোখ ভরে দেখতে লাগলেন তার সবচেয়ে ছোট, সবচেয়ে সুন্দর, তার সর্বশেষ, তার একমাত্র কন্যাকে। সাথীর চোখে তখন বাসা বেঁধেছে ঘুম। সে দেখছে অনেক ভিড়, লোকজন, নাটক আরম্ভ হবে এখনই। ধ্রুব দত্ত সিগারেট খাচ্ছেন বসে বসে, কিন্তু ছোটদি নেই, হারিমটাও না। চারদিকে অচেনা মুখ, জায়গাটা অচেনা। কোথায় এলো সে? কেমন করে এলো? আরে এই তো বাবা, বাবা। ঘুমে ভরা ভাঙা ভাঙা স্বরে ডাকলো একবার, বাবা, এটা তোমার হাত। হাত বাড়িয়ে টেনে নিল বাবার হাতখানা, আঁকড়ে ধরে তক্ষুনি ঘুমিয়ে পড়ল। বাইরে বৃষ্টি বৃষ্টি। পড়তে পড়তে মনে হচ্ছিল কবিতা পড়ছি না গল্প পড়ছি। এমনই সুন্দর একটি অধ্যায়। কান্না এরকম। আজ এই পর্যন্ত, ফিরে আসছি পরের অধ্যায় নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।